নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা সেফটি পিন। সেফটি পিনের ব্যবহার আমরা কিন্তু নানাভাবে করে থাকি, তবে যখন আমরা কোনো জামা কাপড়ের মধ্যে সেফটি পিন ব্যবহার করি আর সেফটি পিনের মধ্যে যদি এইভাবে করে জং বা মরচে পড়ে যায়, তখন দেখবেন সেই জামা কাপড়ে ব্যবহার করতেও অসুবিধা হয়। আর জোর করে যদি আমরা সেই জামা কাপড়ের মধ্যে সেফটি পিন লাগাতে যাই, দেখা যায় সেই জামা কাপড়টি কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়। আর এইভাবে যদি আপনাদেরও সেফটি পিনের মধ্যে অনেকটাই জং পড়ে গেছে বা যদি ভালো সেফটি পিন রয়েছে, তাহলে কিন্তু একটা কাজ অবশ্যই আপনারা করে রাখবেন। নিয়ে নেবেন নারকেল তেল। আমি বেশ কিছুটা পরিমাণে নারকেল তেল সেফটি পিনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে তেলের মধ্যে এভাবে মাখিয়ে দেব। মাখিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে করে রেখে দেবেন 5 মিনিটের জন্য। তো আমি এইভাবে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 3 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন 3 মিনিট হয়ে গেছে। যে সেফটি পিনগুলো আপনাদের ভালো রয়েছে, সেই সেফটি পিনগুলো আপনারা কি করবেন, যে এক্সট্রা তেলটা রয়েছে একটা কাপড়ের সাহায্যে প্রথমে ভালোভাবে মুছে এগুলোকে সাইডে সরিয়ে রাখবেন। তবে যে সেফটি পিনের মধ্যে অনেকটাই জং বা মরচে পড়ে গেছে, সেগুলো আপনারা কি করবেন, কাপড়ের সাহায্যে একটু ভালোভাবে এইভাবে ঘষে নেবেন। যখনই এইভাবে ঘষতে থাকবেন, দেখবেন যে জং বা মরচেটা সেফটি পিনের মধ্যে থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। আপনারা যদি নারকেল তেল কিছুটা পরিমাণে সেফটি পিনের মধ্যে লাগিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু কোনো দিনই জং বা মরচে পড়বে না। আর যদি জং বা মরচে পড়ে থাকে, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। তারপর একটা কাপড়ের সাহায্যে যদি ভালোভাবে মুছে পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে জং বা মরচেগুলো। দেখতেই পাচ্ছেন যে সেফটি পিনের মধ্যে জং বা মরচের দাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা পটল। এখন বাজারে প্রচুর পরিমাণের পটল পাওয়া যাচ্ছে। আমরা বাড়িতে নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি পটল দিয়ে। তবে এমন কিছু রেসিপি বানাই যেগুলোতে দেখবেন পটলের কিন্তু খুব বেশি পরিমাণের খোসাটা ছাড়ানোর প্রয়োজন হয় না। আর আমরা যখন পটলের খোসা ছাড়াই কি করি, বোটার অংশগুলো কেটে দিই। তারপর আমরা ছুরি, বটি বা পিলারের সাহায্যে যদি এইভাবে করে পটলের খোসা ছাড়াই, সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই পরিমাণের পটল কিন্তু নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা পটলের খোসা ছাড়াবেন, ছুরি, বটি, পিলার ছাড়াই কিন্তু খুব সহজেই পটলের খোসা ছাড়িয়েও নিতে পারবেন আর একটু পটল কিন্তু নষ্ট হবে না। এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট। এই প্যাকেটগুলো এতটাই ধারালো হয়, আমরা যদি এইভাবে করে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারি, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পটলের খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। এমনকি একটুও পটল আমাদের নষ্ট হবে না। আমরা পটলের এমন বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন খুব বেশি পরিমাণের পটলের খোসা কিন্তু ছাড়ানোর দরকার হয় না। বিশেষ করে পটলের দোরমা, পটল ভাজা বা আরও নানা ধরনের রেসিপি রয়েছে, সেগুলোর সময় যদি আমরা এইভাবে করে পটলের খোসাটা ছাড়িয়ে নিতে পারি, তখন কিন্তু দেখবেন আমাদের কাজটি করতেও সুবিধা হবে। তারপর আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পটলগুলো কেটে নেবেন। আমি পটলের ভাজা করার মতোই করে কেটে নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। চিনি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। চিনি আমরা নানাভাবে ব্যবহার করে থাকি। তবে যে কৌটো বা জারের মধ্যে চিনি রাখা হয়, অনেক সময় দেখবেন ঢাকনাটা যদি টাইট করেও লাগিয়ে রাখি, কোনো না কোনোভাবে দেখা যায় পিঁপড়ে কিন্তু চিনির কৌটো বা জারের মধ্যে ঢুকে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা লবঙ্গ। লবঙ্গর মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে। যে পাত্রের মধ্যে আপনারা চিনি রাখবেন, সেখানে যদি বেশ কিছুটা লবঙ্গ এইভাবে রেখে দেন, এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই পিঁপড়েরা ঢুকতে পারবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ব্লাউজ। ব্লাউজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই করে থাকি। তবে দেখবেন যে ব্লাউজগুলোর মধ্যে একটু ভারী জরির কাজ থাকে বা
হয়তো সুতোর কাজ থাকে বা স্টোন বসানো থাকে, সেই ব্লাউজগুলো যখন আমরা আয়রন করতে যাই সমস্যাটা কি হয়, ঠিকভাবে আয়রন করা যায় না। তাছাড়াও যে ভারী জরির কাজ বা স্টোনের কাজ থাকে সেগুলো অনেক সময় উঠে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তখন সেই ব্লাউজগুলো কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না। যখনই আয়রন করবেন ওপরে একটা পেপার দিয়ে তারপর যদি এইভাবে আয়রন করেন তাহলে দেখবেন সুন্দরভাবে আপনারা আয়রন করেও নিতে পারবেন। এমনকি আপনাদের যে জরির কাজ বা স্টোনের কাজ থাকে সেগুলো কিন্তু উঠে নষ্ট হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা, আর নিয়েছি এখানে কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে ভিনিগার, এক ঢাকনার মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসেরও কিন্তু ব্যবহার করতে পারেন। ভিনিগার দেওয়ার সাথে সাথেই রিয়াকশান করতে শুরু করেছে। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রেসার কুকারের ব্যবহার প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি। বেশ কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় প্রেসার কুকারের ভেতরের জায়গাটা এইভাবে করে লালচে হয়ে যায় বা কালচে হয়ে যায়, যেটা কিনা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকটাই ঘষা মাজা করলেও কিন্তু ঠিকভাবে পরিষ্কার হয় না। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ভেতরে হাতের সাহায্যে হালকাভাবে এইভাবে করে ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটাকে এইভাবে হাত দিয়ে ভালোভাবে প্রেসার কুকারের মধ্যে লাগিয়ে নিয়েছি। তবে চাইলে আপনারা এইভাবে করে রেখেও দিতে পারেন 5 মিনিটের জন্য। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই কিন্তু পরিষ্কার করব। একটা স্টিল উলের স্ক্রাবার নিয়েছি, জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে হালকা হাতে এইভাবে ঘষে নেব। এইভাবে ঘষলেই দেখবেন প্রেসার কুকারের মধ্যে যে কালচে বা লালচে দাগ পড়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। সলিউশনটা এখানে ব্যবহার করেছিলাম, সেই সলিউশনের মধ্যে কোলগেট, বেকিং সোডা, ভিনিগার দেওয়ার কারণে এতটাই পাওয়ারফুল হয়ে যায়, খুব বেশি ঘষাঘষি ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই আমাদের এই ধরনের প্রেসার কুকার, স্টিলের যে কোনো পাত্র পরিষ্কার করে নিতে পারি। তো জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে, দেখে একদম নতুনের মতোই কিন্তু লাগছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তরমুজ নিয়ে আসা হয়ে থাকে। তবে তরমুজটা যেহেতু অনেকটাই বড় সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু একবার সেটা কেটে কেউই আর খেতে পারি না, অনেকটাই পরিমাণের থেকে যায়। আর এইভাবে যদি আমরা ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রেও সমস্যা হয়, ফ্রিজে রাখলেও কিন্তু সমস্যা হয়ে থাকে। কেন কি ফ্রিজে রাখলে ডাইরেক্ট খোলা অবস্থায় রাখাটা ঠিক নয়, আর যদি ফ্রিজ ছাড়া রাখি সেক্ষেত্রে নানা ধরনের পোকামাকড় কিন্তু এই তরমুজের মধ্যে বসতে পারে বা নোংরা জিনিসও কিন্তু এর ওপরে বসতে পারে। অনেকেই আমরা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রাখি, তবে সবার কাছে সবসময় ফয়েল পেপার থাকে না। আমি এখানে একটা পলিথিন নিয়েছি, পলিথিনটা জল দিয়ে ভালোভাবে আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। আছে যদি বড় সাইজের পলিথিন না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র তরমুজের কাটা যে অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পলিথিনটাকে পরিয়ে দেবেন। আর যদি পলিথিনটা বড় সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, পুরো তরমুজটাই পলিথিনের মধ্যে ঢুকিয়ে যদি এইভাবে রেখে দেন সেক্ষেত্রে কি হবে, ফ্রিজের বাইরে যদি রাখেন এর মধ্যে কোনো রকমের পোকামাকড় বসবে না বা নোংরা জিনিসও কিন্তু এর মধ্যে লাগবে না। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আপনারা এইভাবে করে ফ্রিজেও কিন্তু রেখে দিতে, আমরা যদি এইভাবে ফ্রিজে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন অনেক দিন পর্যন্ত তরমুজটাও ভালো থাকবে যদি আপনাদের খাওয়ার না হয় তাড়াতাড়ি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন যদি বাড়িতে আত্মীয় স্বজন আসার থাকে বা আমরা এমন কিছু রেসিপি বানাই যখন দেখবেন একটু বেশি পরিমাণের পেঁয়াজ কিন্তু কাটতে হয় আমাদের, আর পেঁয়াজ কাটার সাথে সাথে এমনই একটা ঝাঁঝালো ভাব বেরোয়, অনেক সময় দেখবেন আমাদের চোখ জ্বালা করতে শুরু করে। তবে যখনই আপনারা একটু বেশি পরিমাণের পেঁয়াজ কাটবেন কি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন 5 মিনিটের জন্য। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। ফিরে আসছি আমি 5 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি বের করে নিয়েছি।
এইভাবে করে পেঁয়াজটা 5 মিনিট যেহেতু ফ্রিজে রেখেছিলাম, যার কারণে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। পেঁয়াজের যে রসটা থাকে সেটা অনেকটাই জমে আসবে, যার কারণে যখনই আপনারা পেঁয়াজ কাটবেন দেখবেন পেঁয়াজ থেকে যে একটা ঝাঁঝালো ভাব বেরোয়, যার কারণে আমাদের চোখ জ্বালা করতে শুরু করে। সেই চোখ জ্বালাও হবে না, ঝাঁঝালো ভাব যেটা আসে সেটাও কিন্তু আর বেরোবে না। তাছাড়াও পেঁয়াজের খোসাগুলোও এদিক ওদিক উড়বে না। আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজগুলো কুচি করতে পারেন। তবে আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা ছুরি বটির সাহায্য ছাড়াই খুব সহজেই মিহি পেঁয়াজ কুচি করে নেবেন। আমি এখানে একটা পিলার নিয়েছি। পিলারের সাহায্যে যদি আমরা এইভাবে পেঁয়াজটা কুচি করে নিই তাহলে দেখবেন খুব কম সময়ে আমরা অনেকটাই পেঁয়াজের একদম মিহি কুচি করে নিতে পারবো। আর এইভাবে যদি আমরা একটা পিলারের সাহায্যে পেঁয়াজ কুচি করি সেক্ষেত্রে আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা খুব কম থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস, হলো আমাদের ফ্রিজ নিয়ে। ফ্রিজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তবে কি কি কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। এর মধ্যে যে রাবারটা লাগানো থাকে অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, যেটা কিনা বাইরে থেকে আমরা কেউই দেখে বুঝতে পারি না। আর যদি হালকা ঢিলে হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় সেই দিক দিয়ে কিন্তু ফ্রিজের ঠান্ডা হাওয়াটা বাইরে বেরিয়ে আসে, যার কারণে ফ্রিজ কিন্তু ঠান্ডা হতেও অনেকক্ষণ সময় লাগে, ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই পুড়ে। তো যখন আপনারা বুঝতে পারবেন না তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা কোনো খাতার পেজ বা পেপার। এবার ফ্রিজের দরজার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন। এবার যদি এইভাবে আপনারা টানতে থাকেন, যদি দেখেন এই পেপারটা বা কাগজটা সহজে বেরিয়ে আসছে তাহলে বুঝে নিতে হবে রাবারটা ঢিলে হয়ে গেছে, সেটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর যদি টাইট থাকে তাহলে বুঝে নেবেন রাবারটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। এটা দেখেই কিন্তু আপনারা সহজে বুঝে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায়, যার কারণেও দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। যাতে ডিপ ফ্রিজের মধ্যে কোনোভাবে অতিরিক্ত বরফ না জমে সেই দিকেও খেয়াল রাখতে হবে। এতে করে দেখবেন ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। তাছাড়াও ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা থাকে সেটা কিন্তু সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত। এই রেগুলেটর যদি আপনারা ঠিকঠাকভাবে সেট না করে রাখেন তাহলেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।